এই এই যে হচ্ছে টর্চার সেল, এই সেলের মধ্যে রাখা হতো। দেখতেই পাচ্ছেন যে পার্সোনাল সেলে যদি আটকা থাকে না খেয়ে মারা যাবে। তো ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায় 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে, আমাকে প্রস্রাব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না। ডিবির লোক আয়না ঘরে সাধারণ মানুষকে কিডন্যাপ করে যেভাবে নিখোঁজ করে রাখে, যে দৃশ্যগুলো দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো বন্ধুরা, আয়না ঘরে আসলে কিভাবে মানুষকে টর্চার করা হতো, তো চলুন আমরা এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি। তো ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায় 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে, আমাকে প্রস্রাব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না। পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো। তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল, আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শকের মাধ্যমে। ওখানে আর অনেক লোক আছে, ইলেকট্রিক শকের মাধ্যমে, গরম পানির মাধ্যমে, এরকম লাঠি পিটার মাধ্যমে, হাত প্লাস দিয়ে কুড়াই ফেলার মাধ্যমে, সুই ঢুকা দেওয়ার মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো। আমি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রিন্সিপাল মার্কাজুস সুনান মাদ্রাসা পূর্বাচল, ঢাকা। তো আমাকে গত 2022 সালের 13 জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত 8:35 মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী লোকেরা, ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। তো সেখানে তারা প্রথমে একজন আমাকে বলে, ভাই আপনি কি মুফতি শফিকুল ইসলাম মার্কাজুস সুনান মাদ্রাসার প্রিন্সিপাল? তখন আমি বললাম জি। একথা বলতে আরেকজন কানে কানে বলে, আমরা ডিবির লোক, সোজা গাড়িতে ওঠো, নতুবা সোজা গাড়িতে উঠ, নাতে শুট করে মেরে ফেলবো। একথা বলতে তাদের কালো গ্লাসে গাড়ির মধ্যে আমাকে ঢুকিয়ে ফেলে। তারপর আমার সাথে সাথে আমার ফোন নিয়ে ফ্লাই মুড করে বন্ধ করে দেয়। আমি তাদের অনেক বলেছি, তারা যেন আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানায় যে আমি গ্রেফতার হয়েছি বা আমি প্রশাসনের লোকের কাছে আছে, কিন্তু তারা এটা করে নাই। তারপর তারা আমার চোখ বেঁধে ফেলে, কিছুক্ষণ পরে তারা আমার 2 হাতে হ্যান্ডকাপ পরায়। তারপর তারা আমাকে নিয়ে যায় এক জায়গায়, আমি আন্দাজ করেছি বা পরবর্তী সময় জানতে পেরেছি সেটা উত্তরা র্যাব 1-এর তত্ত্বাবধানে। যদিও তারা নিজেকে আমার সামনে ডিবি পরিচয় দিয়েছে, কিন্তু তারা র্যাব 1 ছিল। তারা র্যাব 1 অফিসে না, অফিস এক জায়গায়, আর টর্চার সেলের অফিস থেকে আরেকটু দূরে। কারণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়তো টর্চার সেল থেকে, গাড়ি দিয়ে আইন না জিজ্ঞাসাবাদ করা হয়তো, টর্চার করা হয়তো। তো ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায় 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে, আমাকে নিয়মতান্ত্রিক ওযু করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, তেলাওয়াত করতে দেয় নাই, আমার পর্যাপ্ত খাবার দেয় নাই, আমাকে আলো দেখতে দেওয়া হয় নাই, আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই, আমার পরিবারের খবর দিতে দেওয়া হয় নাই, আমাকে প্রস্রাব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না। পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো। তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল, আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শকের মাধ্যমে। ওখানে আর অনেক লোক আছে, ইলেকট্রিক শকের মাধ্যমে, গরম পানির মাধ্যমে, এরকম লাঠি পিটার মাধ্যমে, হাত প্লাস দিয়ে কুড়াই ফেলার মাধ্যমে, সুই ঢুকা দেওয়ার মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো। তারা বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে। আমি শুধু কান্না করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, তারা জানি না আমাকে বাঁচায় রাখো। তারা আমাকে 3বার ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে গেছিলো, তারা 3বার তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গেছে, আমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে। আমি তাদের হাতে পায়ে ধরে বলতাম আমার কী অপরাধ, আমি কী করেছি। তারা বলছে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, সরকারের বিরুদ্ধে কথা বলো, সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও, সরকারের বিরুদ্ধে জুমার খুতবা দাও। আমি বললাম আমি তো ছোটো মানুষ, আমার তো এত পরিচিতি নাই, আমি এতটা ফেমাসও না, আমার কথা কার কি আসা যায়। আমি আপনাদের এমন কী ক্ষতি করে ফেললাম, আমি তো কারো কোনো ক্ষতি করে নাই। আমি আমার জীবনে কাউকে বকা দেয় নাই, গালি করে নাই, কারো সম্পদ নষ্ট করে নাই, দুর্নীতি করে নাই, মিথ্যাচার করে নাই, কাউকে আঘাত করে নাই, কাউকে হত্যা করে নাই, কোনো ধরনের অপরাধ কারোর সাথে করি না। তারপরেও তারা আমাকে এরকমভাবে নির্মমভাবে অত্যাচার করে 40 দিন আমার চোখ বেঁধে রেখেছে। তারপরে 40 দিন পরে তারা আমাকে আমার পোশাক পরতে দেয়। তারপরে তারা আমাকে এক জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে আমাকে নিয়ে গেছে মেরে ফেলবে। তারপরে তারা এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে দিল। 40 দিন পরে রাত 12টায় আমি চোখ খুলে দেখি নীলফামারী র্যাব 13 সিপিপি র্যাব 13তে আমাকে সেখানে নেওয়া হয়েছে। আমি বললাম আমাকে আপনাদের কাছে কে দিয়ে গেলো? তারা বললো আমরা জানি, আমরা বলতে পারবো না, অন্য জায়গা থেকে দেওয়া হয়েছে, যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল, তুমি বেঁচে গেছো, আমাদের কাছে আসছো। তারপরে তারা আমাকে অনেক টর্চার নির্যাতন করার পরও নীলফামারী র্যাব 13 এরা আমাকে টর্চার নির্যাতন করার পরে আমি ব্যতীত আমার অসুস্থ হওয়া সত্ত্বেও
তাদেরকে বলেছিলাম আমাকে চিকিৎসা করানোর জন্য। তারা আমাকে হসপিটাল নিয়ে গেছে, বলছে ডাক্তারের কাছে যাই বলবো তোমার কোনো অসুবিধা নাই। আমি ডাক্তারের কাছে বলতেছি যে আমার অসুস্থতার কথা, সেখানে ডাক্তার আমার কথা গ্রহণ করে নাই। তারাও ডাক্তারকে বলে দিচ্ছে যেন আমার কোনো অসুস্থতার রিপোর্ট তৈরি না হয়। ডাক্তার ভুয়া মিথ্যা রিপোর্ট তৈরি করেছে, আমি সুস্থ। তারপরে সেখান থেকে আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাওয়া হয়, সেখানে আমাকে বই দেখানো হয়। কোর্টে নেওয়ার আগে যদি তুমি ম্যাজিস্ট্রেটের সামনে সব কিছু বলো এতদিন যা হয়েছে, তাহলে তোমাকে আমরা সেখান থেকে ম্যাজিস্ট্রেট তোমাকে নেবে না, আমরা আবার এনে তোমাকে গুম করব। আর যদি বলো আমরা যেভাবে বলি এইভাবে যদি বলো, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দিলে তোমাকে একটা মামলা দেওয়া হবে, তারপরে তুমি জামিনে বের হয়ে যেতে পারবা। আমি তাদের হাতে বেয়ে ধরে বলছি স্যার যে কোনো মূল্যে হোক আমাকে বের হওয়ার ব্যবস্থা করুন, অথবা ম্যাজিস্ট্রেটের কাছে দেন। তখন তারা বলে ম্যাজিস্ট্রেটের কাছে যদি যেতে চাও তাহলে তারা কতগুলো কথা বলে দিয়েছে, এগুলো বলতে হবে। তারা বিভিন্ন অন্যায়ের কথা বলেছে, এগুলো স্বীকার করতে হবে। আমি চিনি না ওই এলাকা, রাস্তাঘাট কোনো কিছুই চিনি না। তারপরে সেখানে ম্যাজিস্ট্রেটের সামনে আমাকে নিয়ে বলছে কোথায়, আমাকে বলছে গতকালকে তারা গ্রেফতার করেছে, গতকালকে তারা 40 দিন টর্চার করছে, এটা বলে নাই, গতকালকে তারা গ্রেফতার করেছে। তারপরে ম্যাজিস্ট্রেটের সামনে এই কথা বলেছে। আমি ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করলো এখানে তুমি কোথায় আসছো কেন? আমি বলছি স্যার আমি এখানে কোনো কিছুই চিনি না। তারা আমাকে এভাবে তারা আমাকে ওই পরের ঘটনাগুলো বলতে দেয় না, দাঁড়ায় ছিল। তারপরে ম্যাজিস্ট্রেট আমাকে জেলখানায় পাঠায়, সেখানে অনেক কাহিনী। জেলখানার ভিতরে সেলের ভিতরে এখানে নির্যাতন করা হয়তো, প্রথমত কথা হলো লাঠিতে পিটানো হয়তো। আর আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে, আমাকে লাগাতার 36 দিন ঘুমাতে দেওয়া হয়নি, আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে। একটা মানুষ এক লাগা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। 36 দিন আমাকে ঘুমাতে দেওয়া হয় না, আমার মেরুদণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা হতো। আমার মাথাকে 40 দিন পর্যন্ত টাইট করে বাঁধা রাখা হয়েছে। আর এর জন্য আমার যে ব্যথা তৈরি হয়েছে এখন পর্যন্ত আমার সেই ব্যথা আছে। আমি 1.5 বছর জেল খাটার পরে বের হয়েছি, 1.5 বছর পরে আজকে পর্যন্ত সেই ব্যথা আমার অনুভূত হয়। আমার সারা শরীরে আমি অসুস্থ হয়তো তেমন অবস্থা হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। আমি ভালোভাবে হাঁটতে পারি না, একতলা সিঁড়ি উঠতে পারি না। অথচ আমি অত্যন্ত পরিশ্রমী ছিলাম, কর্মঠ ছিলাম, আমি অনেক পরিশ্রম করতে পারতাম। আজকে আমার জীবনটা, হ্যাঁ চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, কখনো হাত পিছন দিয়ে বাঁধা রাখতো, কখনো উল্টায় রডের লেগে ঝুলায়, এরকম রডের সাথে ঝুলায় বাঁধা রাখা হয়তো। ওখানে যে ছোট ঘরটা, ওই ঘরটা একজন মানুষ শুধু দাঁড়ানো যায়, এর বেশি কিছু করা যায় না। হাঁটা চলা করে একজন মানুষ দাঁড়ানো যায় বা চাইলে বসতে পারে, কোনোরকম শুইতে পারে। এত ছোট্ট একটা কবরের মতো একটা ঘর, ওই ঘরের মধ্যে সেখানে রাখা হয়তো, অন্ধকারের মধ্যে রাখা হয়তো। ওখানে সবচেয়ে বড় কথা হলো যে মানসিকভাবে আমাদেরকে ব্যাপক টর্চার করা হয়তো, শারীরিক টর্চার করা হয়তো। আর আমাদেরকে এভাবে বিভিন্নভাবে আমাকে মাদ্রাসা থেকে রাত্রের অন্ধকারে ধরে নিয়ে আসছে ডিবি 14 সালে। ধরে নিয়ে আসার পরে 31 দিন এখানে রাখার পরে উলঙ্গ করে তারপর পিটাইছে এখানে। তারপরে আমাকে মামলা দিছে। কত বছর ছিলেন? 2 বছর ছিলাম, 25 মাস সেই ডিবি এখানে। মানে এত পরিমাণ ওরা নির্যাতন করছে আলেমদেরকে, উলঙ্গ করে নগ্ন মেয়েদেরকে আইনে আমাদের সামনে দিয়েছে, ওদের সাথে জেনা করা। মানে এমনভাবে উলঙ্গ করে মানে মেয়েদের সামনে আমাদেরকে দাঁড় করে দিচ্ছে, যাতে আমাদের ইমান ধ্বংস করার জন্য বহু চেষ্টা করছে। এদের টর্চার ছিল, দেখে যান এদিকে, এই যে এখানে টর্চার ছিল। একটা রুমের ভিতরে 70-80 জন লোক রাখছে। আমি এই রুমটা ছিলাম, এই রুমটার ভিতরে ওরা 150 লোক ছিলাম। এইটার ভিতরে এই এতটুকু রুমে 150 লোক ছিলাম। দেখতেই পাচ্ছেন, এইটা মেয়েদেরকে রাখা হয়েছে, এইটা মহিলাদেরকে রাখা হয়েছে, এই ছেলেটাকে মহিলাদেরকে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই ডিবি কার্যালয়ের সেল। একটা প্রায় 150 মেয়েদেরকে রাখা হতো, আলেমদেরকে সামনে দাঁড় করার জন্য উলঙ্গ করে মেয়েদেরকে বিশ্রী গন্ধ। এটি হচ্ছে ডিবি কার্যালয়ের সেল, দেখতে পাচ্ছেন। টর্চার করে উলঙ্গ করে তারপরে ওরা এমনভাবে শাস্তি দিত যে এই জমিটা আমরা যেন আল্লাহর কথা না বলি, কোরআনের কথা না বলি, কালিমার কথা না বলি, এটাই আমাদের অপরাধ। কি অপরাধ জানি না। এই ভিতরে কেউ থাকলে সাড়া দেন। বাংলাদেশ সেনাবাহিনীর লোক এসেছে, আপনারা কেউ থাকলে সাড়া দেন। ডিবি কার্যালয়ের যে গোপন সেলটি ছিল, এই গোপন সেলেও কেউ নেই, দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে ডিবি কার্যালয়ের গোপন সেল। আজকে আর কেউ নেই, আসলে কেউ আর নেই। আমি বলতে চেয়েছি যে ওনারা যেভাবে গুম করেছেন মানুষকে, যেভাবে গুম করেছেন, অবশ্যই আমরা প্রতিটা জায়গায় আমাদের চেক করা উচিত, প্রতিটা জায়গায় চেক করা উচিত। এই কারণেই আসছে আমাদেরকে কনফারেন্স করা হয়, এত খোলা জায়গায় এত দিবেন না। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে টিম রয়েছে তারা কিন্তু সেটাকে ভাঙার, এটি ডিবি কার্যালয়ের যে সেল, কাউন্টার টেররিজমের যে ইউনিট, সেই ইউনিটের পার্সোনাল হচ্ছে সেল। এই সেল কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে একটি টিম।
কিভাবে আসলে রাখা হতো দেখতেই পাচ্ছেন। ভিতরে কেউ আছে কিনা বন্দি, যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা না খেয়ে মারা যাবে। এই চিন্তা থেকে কিন্তু এই সেলটি ভাঙা হচ্ছে দেখতেই পাচ্ছেন। কর্নেল রেজওয়ান তার নেতৃত্বেই কিন্তু আসলে ডিবি কার্যালয়টি খোঁজা হচ্ছে যে ডিবি কার্যালয়ে কেউ এখনও আটকা আছে কিনা, কাউকে রাখতে পেরেছে কিনা সেটি কিন্তু দেখার জন্য এই ডিবি কার্যালয়ে রয়েছেন এখন আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমরা সেই কার্যালয়ের ভিতরে যে সেলটি থাকা হয়, যেটাকে আসলে গোপন সেল বা টর্চার সেল বলা হয় কাউন্টার টেররিজমের ভেতরে আসলে আমরা আমরা কিন্তু এখন সেইটি ভেঙে ভেতরে ঢুকছে। অবশ্যই আমরা দেশবাসীর যারা আসলে যাদের যে টর্চার সেল, যেটিকে আসলে দেখেন কি জায়গা ডিবি কার্যালয়ের এই কাউন্টার টেররিজম আসলে যারা সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু খোঁজা হচ্ছে। দেখেন সিস্টেমটাকে, এই যে হচ্ছে টর্চার সেল, এই সেলের মধ্যে রাখা হতো। দেখতেই পাচ্ছেন যে কি গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকস টিম তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বইও, এটি হচ্ছে সেল, যদি দেখাই এটি হচ্ছে সেল। দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই সেলের মধ্যে রাখা হতো এবং তোষক একটি বইও রয়েছে, এখানে একটি বইও রয়েছে। জি, আমরা যদি একটু বলি একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার টেররিজমে পার্সোনাল সেলে যদি এই সেলে যদি আটকা থাকে না খেয়ে মারা যাবে, সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে, না খেয়ে যাতে কেউ না মারা যায়। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে একটি কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পাজামা সেটি কিন্তু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। বই, কোরআন দেখেন, বই এবং আপেলটি তাজা আপেল, একটি আপেল আমরা পেয়েছি এই সেলের মধ্যে। কোরআন এবং হাদিসের বই রয়েছে। কেউ আছে? আসলে কি সেল, আসলে এই সেল যদি স্বাভাবিক কোনো মানুষ আসে তাকে যদি চোখ বেঁধে আনা হয়, সে কোথায় আছে বা কেমন জায়গায় আছে সেটি কিন্তু বলা কষ্টসাধ্য। কারো যদি চোখ বেঁধে এখানে আনা হয় সেক্ষেত্রে কখনোই কিন্তু এটা বোঝা সম্ভব না যে কোথায় আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেলগুলো, কাউন্টার টেররিজমের যে সেলগুলা, তবে এই সেলের মধ্যে কাউকে রাখা হয়েছিল কিনা সেটি কিন্তু সম্ভব, মানে আমাদের যারা হেফাজত ইসলামের নেতাকর্মী রয়েছেন তাদের চিন্তা ছিল যদি কেউ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু না খেয়ে মারা যাবে। সেই চিন্তা থেকেই কিন্তু চৌকস টিমরা কিন্তু আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে এই টিমটি কিন্তু আসলে এখানে এসেছে এবং এই সেল থেকে কোনো মানুষ বের হওয়া বা শব্দ শোনা বা কোনোভাবে মানে কি, এটা আসলে কষ্টসাধ্য। যে জায়গাটি দেখলাম এই জায়গাটা নিজের চোখে দেখে নিজেরই কষ্ট লাগতেছে যে কেমন জায়গায় মানুষকে এনে আটকে রাখা হতো। দেখতেই পাচ্ছেন এই যে এটি হচ্ছে ডিবি কার্যালয়ের সেল। এটি শুধুমাত্র এটি বাংলাদেশ সেনাবাহিনীরকে দিয়েই সম্ভব। তালা ভেঙে কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং আমাদের গণমাধ্যম কর্মীদের সুযোগ করে দিয়েছে যে যাতে আমরা নিজ চোখে দেখে যাই যে এখানে কেউ আছে কিনা। এখানে কিন্তু সিসি ক্যামেরাও রয়েছে, উপরের দিকে সিসি ক্যামেরাও রয়েছে এবং এখানে কিন্তু একটি মাদ্রাসার একজন ছাত্ররও কিন্তু যে কি বলে এটাকে পায়জামা বলে আসলে পরনের পোশাক, সেটিও কিন্তু দেখা যাচ্ছে। তবে যে আশঙ্কা করা হয়েছিল ভিতরে কেউ আছে কিনা সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। আপনাদেরকে আমরা একটু আরও সপ্তম তলায় নিয়ে যাচ্ছি, যেখানে সপ্তম তলা না, এটা অষ্টম তলা, এখানে নিয়ে যাচ্ছি। এখানে সেনাবাহিনীর টিম আছে, আমাদের সাথে আসুন এবং আপনাদেরকে আমরা এখানে কেউ আছে কিনা সেটি শুধু দেখানোর বিষয়, আর কোনো বিষয় নেই। ছাদে কোনো রুম আছে কিনা, কাউকে রাখা হয়েছে কিনা সে বিষয়টির জন্যই কিন্তু আসলে দেখানো হচ্ছে। যে যদিও একজন ভাই আমাদেরকে বলছে যে 7 তারিখে এদের নেতৃত্বে সবাইকে নিয়ে যাওয়া হয়েছে ডিবি কার্যালয় থেকে, যদিও এটি আসলে এরা নাকি নিয়ে গিয়েছে এমনটাই বলছেন আমাদের ডিবি কার্যালয়ের এক ভাই, যে 5 তারিখে যেদিন আমাদের সরকার পদত্যাগ করে সেদিন ডিবি কার্যালয়ে যারা বন্দী ছিল তাদের সবাইকেই নাকি নিয়ে গিয়েছে ভাই বলছেন। আর যদিও আজকে তাদের সন্দেহ ছিল যে গোপন কোনো ছেলে কেউ আটকা আছে কিনা,
সেটি শুধুমাত্র দেখার জন্য কনফিউশন। যদি কেউ ভিতরে থেকে থাকে আসলে না খেয়ে মারা যাবে, এটাই হচ্ছে বিষয়। আসামি হোক আর যেই হোক, আসলে ভিতরে থাকলে না খেয়ে মারা যাবে, যার জন্য কিন্তু আসলে এই কাজটি করা হচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে টিম, তারা কিন্তু ডিবির যে একটি সন্দেহের তালিকা ছিল সেটি কিন্তু একদমই এখন শেষ হয়ে যাবে, যে ভিতর আর কেউ আছে কিনা। ইতিমধ্যে ছাদের যে গেট সেটি কিন্তু তালা ভেঙে খোলা হলো এই মুহূর্তে। যেটি সন্দেহ করা হয়েছিল যে ছাদে কোনো রুম আছে কিনা, সেটি কিন্তু আর নেই। এখানে একটি রুম উপরে লক করা, নাকি অন্য বিল্ডিং ছিল, ডিবির কথা বলছে আপনাদের। এটা আসলে এটাই লিফটের, দেখি ওটা আচ্ছা এটা লিফটের, কেউ নেই একদমই। কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে যে সংকট বোধটি করা হয়েছিল সেটির ডিবি কার্যালয়ের তালা কিন্তু একমাত্রই সেটি কিন্তু সেনাবাহিনীকে দিয়েই সম্ভব। এখানে কিন্তু অন্য কোনো প্রশাসনিক টিম এই কাজটি কখনোই করতো না। যদি এই মুহূর্তে দেশ কিন্তু দেশের, আপনারা জানেন যে সরকারের পদত্যাগের পর দেশের দায়িত্ব রয়েছেন সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, যাদের প্রতি মানুষের আস্থা বা ভরসা, বাংলাদেশের মানুষের কিন্তু সর্বশেষ আস্থা এবং ভরসা হচ্ছে সেনাবাহিনী। আমরা একদমই কাউন্টার টেররিজমের ছাদ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতেই পাচ্ছেন তাদের যে একটি চিন্তা ভয় ছিল যে ভিতরে কেউ আটকা আছেন কিনা, কেউ আটকা থাকলে না খেয়ে মারা যাবে, সেই জন্যই কিন্তু আসলে এই জায়গা এসে সেনাবাহিনীর নেতৃত্বে কিন্তু একদমই পঙ্খরে পঙ্খরে একদমই চিরুনি অভিযান করা হয়েছে, কোনো মানুষ আছে কিনা, কেউ ভিতরে বন্দী আছে কিনা। ডিবি অফিসের কাউন্টার টেরোরিজম ইউনিটে আয়নাঘরের মতো গুম ও টর্চার সেল রয়েছে এবং সেখানে অসংখ্য লোকজন আটক রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা। এই আলোচনায় ডিবি অফিসের সামনে জড়ো হন সাধারণ মানুষ। তাদের দাবি, গুম থাকা মানুষের অনেকেই হয়তো এখনও আটক রয়েছেন। আমরা তো জানি না, আজকে একদিন 2 দিন যাবৎ রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ নেই। আমরা জানি পুলিশ সেখান থেকে চলে গেছে, আমাদের ভাইরা কি খাবার পাচ্ছে নাকি মারা যাচ্ছে ওখানে, কেন তাদেরকে এখানে আনা হলো? আমরা এটার একটা সুষ্ঠু অবস্থান চাই, আমরা দেখতে চাই যে ওখানে কারা আছে। এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি আমাদের দাবিটা প্রকাশ করার জন্য, শান্তিপূর্ণ অবস্থান। 2023 সালের অক্টোবরে আমাকে গুম করা হয়। আমাকে মাগরিবের সালাতের পরে আমাকে মসজিদ থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আমার চোখ মুখ বাঁধা ছিল, আমার হাতে হাত করা ছিল। আমি জানতাম না কারা আমাকে তুলে নিছে। তো পরবর্তীতে আমাকে প্রায় 23 দিন কোনো একটা জায়গায় একটা টয়লেটের ভেতরে আমাকে আটকে রাখা হয়। এরপর সেনাবাহিনীর সদস্যদের নিয়ে পুরো ভবন তল্লাশি করেন সাধারণ ছাত্র ও হেফাজতে ইসলামের নেতারা। ভবনের প্রত্যেকটি ফ্লোর এবং রুমে তল্লাশি করা হয়। বন্দীদের যেখানে আটক রাখা হতো প্রত্যেকটি সেল ঘুরে ঘুরে দেখেন তারা, তবে কোনো আটক বা গুম হওয়া ব্যক্তি পাওয়া যায়নি। একটি পাজামা রয়েছে এখানে ঝোলানো, এই যে পাজামা, একটি গামছা রয়েছে এবং এই যে এই সেলে কিছু আছে। এখানে মাদ্রাসার ছাত্ররা ছিলেন। এখানে আরেকটি সেলের দিকে যাব, এখানেও ঠিক একটু এই সেল, 2টি সেল একটু বড় অন্য সেলগুলোর চাইতে। এগুলো ফাঁকা, একদম পরিষ্কার করা, মেঝেগুলো টাইলস করা এবং এই সেলের এক পাশেই হলো বাথরুম রয়েছে। বাথরুমের এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এখনও এখানে ব্রাশ, রেজার, একটি সাবান রয়েছে, একটি সরিষার তেলের বোতল রয়েছে। এছাড়া এইখানে একটি ক্রিম রয়েছে, এটি হলো অ্যানোস্টেট ক্রিম। এদিকে ডিবি অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন সাধারণ ছাত্ররা। অফিসটির গেটে এবং দেয়ালে আন্দোলনের সময় বিভিন্ন লেখা মুছে নতুন গ্রাফিতির কাজ করা হচ্ছে। যে আমরা এই জায়গাটা সুন্দর করতেছি বা পরিষ্কার করতেছি, শুধু তা না, পরিষ্কার করার পর আমরা কেমন পুলিশ চাই বাংলাদেশে, নতুন বাংলাদেশের পুলিশ কেমন হবে। তারা যে এত বছর ধরে গুম করা, খুন করা, তারপরে ইল্লিগাল অ্যারেস্ট করা, এই যে ব্যাপার স্যাপারগুলো আমরা যে আমাদের বাংলাদেশে, নতুন বাংলাদেশে চাই না। আমরা চাই যে যারা পাপী তাদের বিচার হবে। পুলিশ, ডিবি বা কাউন্টার টেরোরিজম ইউনিট যেন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে এবং ক্ষমতার অপব্যবহার না করে। বন্ধুরা, দেখতেই পেলেন ডিবির কিরকম একটি গোপন ঘর, আয়না ঘর, যেখানে মানুষ বাইরের আলো পর্যন্ত দেখতে পারে না। তাদেরকে নির্মমভাবে টর্চার করে মেরে ফেলা হয়, যেটা শুনলেই যেন গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো বন্ধুরা, এই আয়নাঘর সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।